শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলে অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য জনাব রাজিকুজ্জামান রতন রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা মহান মে দিবস পালন করেছি এবং মে দিবসের এবারের যে প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। এই স্লোগানে আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে একযোগে কাজ করতে হবে। আমি রতন ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আমাদের যে এখন যে শ্রমিক অধিকারের কথা হচ্ছে, শ্রম অধিকারের কথা বলা হচ্ছে, আমরা প্রায় 8 লক্ষর মতো শ্রমিকের মধ্যে বা ইনফর্মাল সেক্টরে 80-85% শ্রমিক রয়েছে। আমরা প্রতি বছরই মে দিবস আসে যায়, পালিত হয়, কিন্তু এই মে দিবস কি আসলে আমাদের শ্রমিকদেরকে, শ্রমজীবীর মানুষকে স্পর্শ করে কিনা? সভা সেমিনারের মধ্যে দিয়ে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে বা বেসরকারিভাবে, রাজনৈতিকভাবে উদ্যোগ পালন করা হয়। তো সে অবস্থায় যে মে দিবসটি পালিত হলো এবং আগামীর বাংলাদেশে এই শ্রমিকদের শ্রম অধিকার এবং শ্রমিকদের মর্যাদা নিয়ে আপনার বিশ্লেষণ কী? ধন্যবাদ। মে দিবস গোটা পৃথিবীতে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে একটু ঐক্য সাধন করে। আর কোনো দিবস কিন্তু নেই। ধর্মীয় দিবস আছে, শুধু এক ধর্মের মানুষের কে ঐক্যবদ্ধ করে, অথবা নারী দিবস থাকলে নারীদেরকে ঐক্যবদ্ধ করে। কিন্তু যখন মে দিবসের কথা বলি তখন কথা আসে 8 ঘন্টা কাজ চাই। আর 8 ঘন্টা কাজের দাবির পেছনে লুকিয়েছিল এমন মজুরি চাই যে মজুরি পেলে 8 ঘন্টা কাজ করে আমি জীবনটাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে পারবো। যে কোনো দাবি হচ্ছে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য 8 ঘন্টা বিনোদন। এখন 8 ঘন্টা বিকাশের জন্য বিনোদন মানে এই সময়টা কি করবে? এই সময় শ্রমিক তার সংসারে কাজে লাগাবে, সে নতুন কোনো দক্ষতা অর্জন করতে চাইলে সেটা সে শিখবে, কিংবা যদি একটু নাটক দেখতে চায়, একটু ছবি দেখতে চায়, একটু গান শুনতে চায়, একটু খেলতে চায়, একটু আত্মীয় স্বজনের বাসায় যেতে চায়, জীবনে কি এগুলো প্রয়োজন নেই? ফলে এই দাবিটা দেখুন আজ থেকে 139 বছর আগে উঠেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, জীবন বিকাশের জন্য 8 ঘন্টা বিনোদন। আজকে দুঃখের সঙ্গে আমরা বলতে পারি যে বাংলাদেশে এখনও অল্প কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন মানুষ ছাড়া বাকি কেউ কিন্তু 8 ঘন্টা শ্রম দিবসের সেই সুফলটা পাচ্ছে না। তাহলে লড়াই করলো শ্রমিকরা, রক্ত দিল শ্রমিকরা, কিন্তু এখনও সেটা অর্জিত হয়নি। এবং এর মধ্যে আপনি শুরুতে যেটা বলেছেন, আমাদের লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শ্রমশক্তির পরিমাণ 7,40 লক্ষ। প্রতি বছর শ্রমবাজারে 22 লক্ষ করে আমাদের শ্রমশক্তি আসছে। এর মধ্যে দেশে কাজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে 10 থেকে 11 লক্ষ। আর বাকি যারা থাকে তাদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে খুব বেশি হলো 75 থেকে 80 হাজারের কর্মসংস্থান হয়, বাকি সবই কিন্তু যুক্ত হচ্ছে ইনফর্মাল সেক্টরে। এবং ইনফর্মাল সেক্টরে যদি 85% ধরি তাহলে 7,40 লক্ষের মধ্যে প্রায় 6 কোটি শ্রমজীবী মানুষ কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে। অপ্রাতিষ্ঠানিক খাত মানে তাদেরকে বোঝায় যাদের মাসিক মজুরি নেই, যাদের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, যাদের ছুটি নেই, যাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি হলে তার জন্য ঝুঁকি ভাতা নেই, কর্ম অবসানে বৃদ্ধ বয়সে তাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এমনকি মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত নেই। ফলে এই যে নেই, এই জন্য এদেরকে বলে, আমরা অনেক সময় বলি এদেরকে কানা মোনা, মানে কাজ নেই তো মজুরি নেই। আর মজুরি না থাকলে বাঁচবে কীভাবে? অনেকে বলে না যে আমার হাত চললে ভাত জোটে, যেদিন হাতে কাজ থাকে না সেদিন তাদের ভাতটাও জুটবে না। কিন্তু এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে। একদিক থেকে দেখুন, আমাদের সর্বশেষ যে দিন মজুরদের মজুরি হিসাব করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা বলা হচ্ছে দিন মজুরদের মজুরি 600 টাকা করতে হবে। তো 600 টাকা যদি আমরা ধরি তাহলে আমাদের 6 কোটি শ্রমজীবী মানুষ, তাহলে প্রতিদিন তারা আয় করছে কত? 3600 কোটি টাকা। এবং এর মধ্যে যারা তো চাল কেনে, ডাল কেনে, পেঁয়াজ কেনে, রসুন কেনে, এটা যে কেনে, এটা কিনতে গেলে প্রতিদিন গড়ে শুধুমাত্র ভ্যাট হিসাবে তারা রাষ্ট্রকে 500 কোটি টাকা করে দিচ্ছে। তারা কিন্তু দিচ্ছে রাষ্ট্রকে। বিনিময়ে রাষ্ট্রের কাছে কি পায়? উপেক্ষা, অবহেলা, অনাদর, এর বাইরে কি কিছু তারা পায়? তারা কাজ হারালে অসহায়, কাজ পেলে পরের দিনের কাজের জন্য অনিশ্চয়তা থাকে। এই যে আমাদের কারণ বাজারে, আপনাদের স্টুডিওর পাশে, এখানে রাত্রে কাউরা বাজার জেগে থাকে, কারণ উত্তরবঙ্গ থেকে সমস্ত সবজি আসে, টুকরি ভর্তি করে সেই সবজি তারা নামায়, তারা পৌঁছে দেয় বিভিন্ন ট্রাকে ট্রাকে। দিনের বেলা এই মানুষগুলো টুকরিতে ঘুমায়। একটা টুকরিতে ঘুমানোর জন্য দিনে তাকে 20 টাকা করে দিতে হয়।
তাহলে মাসে 600 টাকা শুধু টুকরিতে ঘুমানোর ইয়েতে, এই মানুষদের থাকার কোনো জায়গা নেই। আমরা এবার যে মানে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানে যে বিপুল সংখ্যক মানুষের আত্মদান, এই আত্মদানের মধ্যে একটা বড় অংশ কিন্তু শ্রমজীবী মানুষ, প্রায় 400-র উপরে শ্রমজীবী মানুষ মারা গেছে। তার মধ্যে 120-30 জনের আমাদের নাম তালিকা পেয়েছি, বাকিরা অচিহ্নিত। এই অচিহ্নিত এরাই তো, এদের ঘর বাড়ি নাই, একদিন জন্মগ্রহণ করেছিলেন, তার একটা বাবা মা ছিল, কিন্তু মৃত্যুর পরে তিনি বেওয়ারিশ হয়ে গেছেন। হাসপাতালে এইরকম বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে আমরা দেখেছি। কিন্তু এই মানুষগুলো তারা একটা রেজিম চেঞ্জের জন্য অত কিছু বোঝে নাই। তারা বুঝেছে যে সরকার পরিবর্তন হলে হয়তো আমাদের কাজটা নিরাপদ হবে, আমরা ঠিকমতো মজুরি পাবো, ভালো মতো খেয়ে বাঁচতে পারবো, এরকম একটা আকাঙ্ক্ষায় তারা কিন্তু অকাতরে জীবন দিয়েছে। ফলে এই যদি বলি, একটা দেশ তার অর্থনীতির 50% সেটা হচ্ছে ইনফর্মাল ইকোনমি। ফলে এই দেশটার ইকোনমিক স্ট্যাবিলিটিটা কত ভালনারেবল এটা আমাদের দেখতে হবে। ফলে আমরা শুধু ওই অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কথা ভাববো না, আমরা ভাববো বাংলাদেশের অর্থনীতিটাকে যদি সাস্টেইনেবল করতে হয়, এটা যদি ডেভেলপমেন্টের সঙ্গে এর যদি ধারাবাহিকতার বিকাশটা রাখতে হয়, ডেভেলপমেন্ট এবং ডিসপ্যারিটি মানে উন্নয়ন এবং বৈষম্য এই জায়গা থেকে যদি মুক্ত করতে হয়, একটা বৈষম্যহীন উন্নয়নের দিকে যেতে হয়, তাহলে ফর্মাল সেক্টরের সংখ্যাটা বাড়ানো দরকার। অথবা ইনফর্মাল সেক্টরে যারা আছে তাদেরকে শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি, তাদের কাজের নিশ্চয়তা এবং নিরাপত্তা, অথবা কর্মহীন সময়ে রাষ্ট্র কর্তৃক তাদের সুরক্ষা, এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার। আমরা শ্রম কমিশন এই জন্য বলেছি যে শ্রমিক হিসাবে শ্রম দেয়, শ্রমিকের খাতায় নাম নাই, এই যে নামহীন শ্রমজীবী মানুষ, তাদেরকে আমরা বলেছি যে শ্রম কমিশন যে তাদের প্রত্যেককেই শ্রমিকের একটা রিকগনিশন দিতে হবে, শ্রমিকের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং তাদের জন্য একটা রেমুনারেশন, আমরা 3R এর কথা বলেছি। রিকগনিশন লাগবে শ্রমিক হিসাবে, তাদের একটা রেজিস্ট্রেশন, তাদের একটা নির্দিষ্ট নাম তালিকা থাকতে হবে, তারপরে তাদের একটা মজুরি কাঠামোটা নির্দিষ্ট করতে হবে। মানে একটা বেদনা, মানে যেমন আমরা যদি ধরে রাখি যে একজন রিক্সা পুলার, তিনি রিক্সা চালাতে চালাতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন এবং সেই অ্যাক্সিডেন্টে তার হাত পা ভেঙে গেল, যদি বেঁচে থাকে তো তাকে হাসপাতালে ভর্তি হলো, মরে গেলে তো সে বেওয়ারিশ হিসাবে হোক আর যেভাবে হোক তার কবর হয়ে যাবে। কিন্তু তার যখন এরকম একটা দুর্ঘটনায় পতিত হলো, তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, টানা হেঁচড়া করা হলো, কোথায় পায়ে ব্যান্ডেজ দিবে, কে চিকিৎসা করবে, কে তার অপারেশন ব্যবস্থা করবে, এই যে দুর্বিষয়। বা আমরা যদি ধরি একটা কনস্ট্রাকশন কাজের মধ্যেই একজন শ্রমিক, নির্মাণ শ্রমিক পড়ে গেল উপর থেকে, সেখানে মালিকও চেনে না এবং তার কন্ট্রাক্টরও তাকে চেনে না, তাকে হয়তো কেউ হসপিটাল নিয়ে গেলো। এই যে বিভৎস অবস্থাটা, এদের বেঁচে থাকার পাশাপাশি যখন তারা এরকম দুর্ঘটনায় পতিত হয়, তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায় না। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন যে আমাদের রাষ্ট্র সরকার কি এতে তাদেরকে সেই স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদের এই চিকিৎসা, তাদের আহার, তাদের বাসস্থান সেগুলো নিশ্চিত করতে পারবে? যদি বর্তমান অবস্থাটা দেখি তাহলে পারবে না, কিন্তু যদি যে স্বপ্নের কথাটা আমরা ভাবি, আমরা আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম নামে একটা প্রকল্প চালু করেছিল, যেটা নিয়ে আমি কাজ করেছি অনেক দিন। একটা ছোট্ট হিসেব আমি দেখিয়েছিলাম যে কাজটা তারা কম্বোডিয়াতে একটা প্র্যাকটিস হচ্ছে, কিছুটা মালয়েশিয়াতে হচ্ছে, সেটা প্রত্যেকটা শ্রমিকের একটা ইউনিক নাম্বার থাকবে, যে একটা শ্রমিক হিসেবে তার কার্ড থাকবে, একটা নাম্বার থাকে, এবং তার যারা কাজে নিয়োগ করবেন, যেমন কম্বোডিয়ার একটা নিয়ম আছে, যারা কাজে নিয়োগ করবে তার মজুরির 0.8% একটা খাতে জমা রাখবে। 0.8% মানে ধরুন কারো যদি দিন মজুরির যদি 500 টাকা হয়, তাহলে 0.8% মানে হচ্ছে সেখানে 40 টাকা। আমরা বলছি যে এটাও দরকার নেই। বাংলাদেশে যদি সরকার এরকম করে যে প্রত্যেকটা মজুরের অন্তত পক্ষে যদি তার দিনে যদি 500 টাকা মজুরি হয়, তার যদি 1% মানে কত, 5 টাকা করে যদি জমা রাখে, তাহলে 5 টাকা জমা রাখলে আমাদের 6 কোটি শ্রমিকের দিনে 30 কোটি টাকা, বছরে এটার পরিমাণ দাঁড়াবে প্রায় 1000 কোটি টাকার মতো। আমরা একটা সাধারণ হিসাব করে দেখেছি, প্রতি বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনা কত হয়। গড়ে কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে 1000 থেকে 1100 জন, আহত হয় আমাদের প্রায় 6 থেকে 7000। ফলে এই নিহত এবং আহতদেরকে যদি আমরা একটা ক্ষতিপূরণের এবং চিকিৎসার জায়গায় নিয়ে আসি,
তাহলে আমরা হিসাব করে দেখেছি 650 থেকে 700 কোটি টাকার বেশি লাগার কথা না। ফলে এরকম একটা ফান্ড যদি সরকারের পক্ষ থেকে করা হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ইনফর্মাল সেক্টরের প্রত্যেকটা শ্রমিক কিন্তু তারা ভাববে যে সে যদি কর্মক্ষেত্রে আহত, সে রিক্সা চালক হোক, সেটা মুটে হোক, সেটা কুলি হোক, সেটা রাস্তায় জুতা পালিশ করছে, যে হঠাৎ করে তার হাতটা কেটে গেল, সে যদি হয়, সেও ভাববে যে আমার পাশে আমার রাষ্ট্র আছে। আর রাষ্ট্র ভাববে একে নিয়ে আমার বিব্রত হতে হবে না, ওই যে প্রতিদিনের আমি 5 টাকা করে যে সঞ্চয় করে রেখেছিলাম, ওইটা দিয়ে নিকটবর্তী যে কোনো হাসপাতালে তার ট্রিটমেন্টের, আমি প্রাইমারি ট্রিটমেন্ট এবং আলটিমেটলি তার ট্রিটমেন্টের কথা ভাবতে পারি। তার সঙ্গে আমরা যেটা ভাবতে পারি, প্রত্যেকটা কর্মের হাতকে আমরা তো সক্ষম হাতে রূপান্তরিত করতে চাই। মানে কাজের সঙ্গে যদি দক্ষতা যুক্ত হয় তাহলে সক্ষম হাত হবে, কিন্তু কর্মের হাতকে তো আমি ভিক্ষুকের হাতে রূপান্তরিত করতে চাই না, যে একটা অ্যাক্সিডেন্টের পরে সে কি ভিক্ষুক হয়ে যাবে। যে হাত দিয়ে সে রিক্সা চালাতো, যে হাত দিয়ে সে হ্যান্ডেল ধরতো শক্ত হাতে, সেই হাত কি মানুষের কাছে হাত পাতবে? ইভেন যে মানুষটা জুতো পালিশ করতো হাত দিয়ে, সেই হাত থেকে ব্রাশটা সরে গিয়ে কি হাত পাতবে সে? কিংবা মাথায় করে মানুষের জন্য সবজি নিয়ে যেত যে মানুষটা, সেই মানুষটা কি পঙ্গু হয়ে পড়ে থাকবে? ফলে আমরা মনে করি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব যদি একটা রাষ্ট্রীয় পলিসি থাকে। এবং এই রাষ্ট্রীয় পলিসিটা করার জন্য আমরা আমাদের একদিকে যেমন আমাদের একটা সুপারিশ আছে, তার পাশাপাশি আমাদের একটা আন্দোলন থাকতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, প্রতিটি মানুষকে সমাজের একটা সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি যারা ইনফর্মাল শ্রমিক রয়েছে তাদেরকে একটা রেজিস্ট্রেশন, নিবন্ধনের আওতায় আনা গেলে তখন আমরা ইন্স্যুরেন্স বা অন্য যে কোনো পলিসির মাধ্যমে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। আমি একটা বিষয় দেখি, আমরাও মাঝে মাঝে পাঠাও মোটরসাইকেলে উঠি, কিন্তু এটি এখন অনেক সময় আমাদের প্রয়োজনের তাগিদেই আমরা উঠে থাকি। তো আমি মাঝে মাঝে ভাবি, যারা এই পাঠাও মোটরসাইকেলটা চালাচ্ছে, আপনি দেখবেন আমাদের কারণ বাজার বলেন বা যে কোনো মোড়ে মোড়েই আপনি বলেন না কেন, তারা দাঁড়িয়ে থাকে, একজন তার যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সবসময় যে তারা যাত্রী পান তাও না, বৃষ্টি হলে কিন্তু যাত্রী পায় না, বেশি গরম হলে হয়তো অনেক সময় পায় না। তো তারা যে মোটর বাইক চালান, আমি নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় মোটর বাইকালকে জিজ্ঞেস করে তার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, তার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। তার এই জীবনে বেঁচে থাকবার জন্য সে এই যে ইনফর্মাল শ্রমিক হিসাবে এই যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে সমাজকে, সে কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু একটা সময় পরে সে ঠিকই কিন্তু কোমর ব্যথায় হাড় ক্ষয় হয়ে যাবে, হাড়ের ব্যথা কিন্তু আমরা কিন্তু সেভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করতে পারছি না। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে গিয়ে, আমরা ধরুন যে ইনফর্মাল সেক্টরের কথা বললাম, ফর্মাল সেক্টরে আমাদের শ্রমিকরা আছে, তাদেরও কিন্তু দেখি যে ঈদ আসুক বা যে কোনো উৎসবে আসুক, তারা তাদের বেতন ভাতা দিয়ে ঠিক মতো পায় না। আমরা ডিবেট ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে দেখেছি, আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় বলেছেন যে যদি কোনো মালিক, যেসব মালিকরা বেতন ভাতা দিয়ে না দিয়ে কর্মীদের পাওনা দানা পরিশোধ না করে পালিয়ে গিয়েছে, তাদের জন্য রেড অ্যালার্ট জারি করা হবে। এখন ওই মালিকরা কি স্বস্তিতে থাকে? তার কর্মীকে সে বেতন দিল না, সে ইউরোপ আমেরিকা দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, ভালো খাচ্ছে, অথচ হাজার হাজার কর্মী এখানে বেতন পাচ্ছে না, এখানে তারা দিনের যাপন করছে, আন্দোলন করছে। আপনি সেটাকে কীভাবে দেখেন? এর মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে শ্রমিক কাজ করতে আসে সে মজুরির জন্য, আর মালিক শ্রমিককে কাজে যুক্ত করে মুনাফার জন্য। এখানে একটা দ্বন্দ্ব আছে, মুনাফা বনাম মজুরি। মালিকরা যত বেশি মুনাফা করতে চাইবে, শ্রমিকদের মজুরি তত কম দিতে চাইবে। ফলে শ্রমিকরা আবার যদি ন্যায্য মজুরি পেতে চায়, মালিক মনে করে তার মুনাফায় টান পড়বে। তার কিন্তু সমস্ত আয়োজন আছে, সে বিদ্যুতের খরচ করবে, সে কারখানা বিল্ডিং তৈরি করবে, সে কাঁচামাল কিনবে, সে এটা কাঁচামাল পরিবহনের জন্য গাড়ি কিনবে, কিন্তু ড্রাইভারের বেতন দিতে তার অসুবিধা, শ্রমিকের বেতন দিতে অসুবিধা। কিংবা ধরুন আমাদের বাংলাদেশে এখন তো ইলেকট্রনিক মিডিয়ার এখন একটা বিরাট মানে বুম হয়েছে। আলো ঝলমল স্টুডিওতে বসে আমরা প্রোগ্রাম করি, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা যারা দেখান তাদেরও চাকরির নিশ্চয়তা কী আছে, তাদের মজুরির নিশ্চয়তা কী আছে, এগুলো আমরা জানি। আমরা কি খেয়াল করে দেখি যে এত বিনিয়োগ হচ্ছে আমাদের এই সমস্ত সেক্টরগুলোতে, কিন্তু যাদের শ্রমে এই সেক্টরটা চলছে তাদের মূল্য কতটুকু? ফলে আমরা মনে করি এখানে একটা মাইন্ডসেট আছে। মাইন্ডসেটটা কি, কত কম দিয়ে কত বেশি মুনাফা করা যায়। রাষ্ট্র যেহেতু এখানে একটা প্যাট্রোনাইজ করে মালিকদেরকে, যে কারণে হয় কি মালিকরা এখানে বেপরোয়া হয়ে যায়। কিন্তু রাষ্ট্র যদি বলতো তুমি সমস্ত কিছুকে বিবেচনা করে তো কারখানা করেছো, শ্রমিকের মজুরি তুমি বাকি রাখতে পারবে না। সবচেয়ে বড় কথা, যে কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্ট ভায়োলেট করতে পারবে না। কীরকম সেটা? যে যেমন ধরুন আমাদের জাতীয় ন্যূনতম মজুরি আমাদের নাই, কিন্তু সেক্টর ওয়াইজ 47টা সেক্টরের মজুরি আছে। তার মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট সেক্টর হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টর আমাদের এক্সপোর্ট আর্নিংয়ের 42% আসে। আমরা খুব গর্ব করে বলি যে আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, গার্মেন্টস রপ্তানিকারক দেশ। কিন্তু সাথে সাথে লজ্জার সঙ্গে বলতে হয় আমাদের শ্রমিকরা পৃথিবীর সবচেয়ে কম মজুরি পায়।
রপ্তানির দিক থেকে আমরা দ্বিতীয়, মজুরি পাওয়ার দিক থেকে আমরা কম্বোডিয়ার চেয়ে কম, শ্রীলঙ্কার চেয়ে কম, এমনকি নেপালের চেয়েও কম। কেন ওরা আমাদের চেয়ে মজুরি দিয়ে ব্যবসা করতে পারে, আমরা কেন পারি না? তাহলে এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে একটা মানে গার্মেন্টসের ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছে, শ্রমিকরা মানে নাই, কিন্তু বাধ্য হয়েছে তারা মানতে। তারপরেও সেই মজুরি নাকি 68% কারখানায় দেওয়া হয়, বাকি 38% বা 32% কারখানায় দেওয়া হচ্ছে না। এই যে দেওয়া হচ্ছে না, এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব সরকারের না। আপনি তো এগ্রিমেন্ট করেছেন, যদি এগ্রিমেন্ট ভায়োলেট করেন তার জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। একটা শ্রমিক যদি কারখানায় মৃত্যুবরণ করে, মৃত্যুজনিত ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। আমরা গর্ব করে বলছি আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2,784। হ্যাঁ, তাহলে সেই হিসাবে হিসাব করলে মাসিক একজন মানুষের ইনকাম হয় 3.5 লাখ টাকা। সরি, বার্ষিক একটি লোকের ইনকাম হয় 3.5 লাখ টাকা, মাসে প্রায় 28,000 টাকা, 27-27-28,000 টাকা। এবং এই মাসে যে 28,000 টাকা, এটা তো যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে তারও মাথায় আছে, যে আজকে মৃত্যুবরণ করলো তারও মাথায় আছে। কিন্তু যে মানুষটা খাটছে, দিনরাত পরিশ্রম করছে, সেই মানুষটার কিন্তু মজুরি 28,000 টাকা না, তার 12,000, 15,000, 13,000, 16,000, 18,000, এবং এটাও ঠিক মতো দিতে চাইছে না। আচ্ছা, তাহলে দেখুন মাথাপিছু আয় হচ্ছে কত কম। আর একটা ইয়ে হচ্ছে, কর্মক্ষেত্রে কেউ যদি মৃত্যুবরণ করে, শ্রম আইন অনুযায়ী তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। তার মানে মাথাপিছু আয় হচ্ছে $2,784 আর ক্ষতিপূরণ হচ্ছে $2,000। মানে একটা মানুষের 1 বছরের আয়ের তুলনায় তার মৃত্যুর ক্ষতিপূরণটা কম। তাহলে এটা কত বড় একটা ট্র্যাজিক সিন। মানে তাও আবার সেটা সবার প্রাপ্তির ক্ষেত্রে নানা রকম ভাবে, ইনফর্মাল হলে পাবে না, ইনফর্মাল পাবে না, ফর্মাল হলেও পেতে গিয়েও কিন্তু তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। আবার ধরুন এবার আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবেশে এসেছি। বৈষম্য দেখুন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? কেউ যদি বলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা তার জন্ম। আমি তো জন্মগ্রহণ না করলে এখানে আসতে পারতাম না। এই জন্ম আমার যে মা দিয়েছেন, সে মায়ের জন্ম দেওয়ার যে বেদনা, জন্ম দেওয়ার জন্য তার যে যত্ন, সেই ক্ষেত্রেও রাষ্ট্রে কত বৈষম্য। সরকারি চাকরির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, গার্মেন্টসের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 4 মাস, এবং ইনফর্মাল সেক্টরে কোনো ছুটিই নেই। তাহলে এই মারা কি মা হবে না? তাহলে মা হওয়া মানে তার চাকরি নাই। যে সময় তার সবচেয়ে বেশি যত্ন দরকার, যে সময় তার পুষ্টিকর খাবার দরকার, সেই সময় তার চাকরি নেই, তার মজুরি নেই। তাহলে এই অমানবিক জায়গায় আমরা বলছি আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জায়গায় আছি। মানে আমাদের কর্মশক্তি, আমাদের যুবকের সংখ্যা বাড়ছে। এই যুবকদেরকে পৃথিবীতে আলো দেখিয়েছে তো আমার মায়েরা। যে মায়েরা এই যুবশক্তির জন্ম দিল, সেই মায়েরা মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন না, তাদের সুরক্ষা পাচ্ছেন না, তাহলে আবার সেই পুষ্টি পাচ্ছেন না। ফলে আমার এই যুবশক্তি কীভাবে সক্ষম যুবশক্তি হয়ে গড়ে উঠবে? ফলে ইনফর্মাল সেক্টর শুধু ইনফর্মাল না, ইনফর্মাল সেক্টর কিন্তু আমাদের ফর্মাল সেক্টরকেও শেষ পর্যন্ত প্রভাবিত করছে। আর পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ যদি বলি, বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে গেলে ইনফর্মাল সেক্টরকে একটা সুরক্ষার আওতায় আনতেই হবে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তাদের সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের ট্রেড ইউনিয়নের সুরক্ষা বঞ্চিত রেখে আমরা দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো? যদি 8 কোটি মানুষের ট্রেড ইউনিয়ন রাইট না থাকে, তাদের যদি একটা ডেমোক্রেটিক রাইট না থাকে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কেমন করে? তারা যদি সুষম খাবার না পায়, দেশের উন্নয়নটাকে স্থায়ী করবে কিভাবে? তাদের যদি ক্রয় ক্ষমতা না বাড়ে, দেশের বাজারটা সম্প্রসারিত হবে কিভাবে? তারা যদি শিক্ষায় দক্ষ হয়ে না ওঠে, ভবিষ্যতের দক্ষ শ্রমশক্তি পাবো কী করে? অথবা বাংলাদেশ থেকে যে প্রতি বছর 11 লক্ষ করে ছেলেমেয়ে বাইরে যায়, এ পর্যন্ত পৃথিবীর 159টা দেশে 1,39,00,000 কিংবা 1,49,00,000 মানুষ কাজ করছে। ওরাই তো গত মাসেও তো $27 বিলিয়ন দেশে পাঠিয়েছে। এই ক্রাইসিস, যেখানে $4.5 বিলিয়ন IMF এর ঋণের জন্য আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হয়, 3 বছরে এই ঋণটা আমরা পাচ্ছি, প্রতি বছর তারা $27 বিলিয়ন করে পাঠাচ্ছে। আমি বলতে হচ্ছে যে তারা কত নানা শর্ত জুড়ে দিচ্ছে। অত $27 বিলিয়ন আমার শ্রমিক শ্রমিকরা, কর্মীরা, ভাই বোনরা পাঠাচ্ছে, সেখানে কিন্তু কোনো শর্ত নাই, তারা বিনা শর্তে পাঠাচ্ছে, ভালোবাসা পাঠাচ্ছে। এই টাকাটা পাঠাচ্ছে মায়ের জন্য, এই টাকাটা পাঠাচ্ছে ছোট বাচ্চাটার জন্য, তার স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, এবং সেটাই ডলার হিসেবে বাংলাদেশের ব্যাংকে আসছে। ফলে তার ভালোবাসার দান বাংলাদেশ কি তার মূল্য দিচ্ছে? আজকে যখন আমরা 33, 34, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করতে বাইরে একটু পাই, কষ্টবোধ করি, তখন আমার ভাইরা কিন্তু ওই 46 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করছে মধ্যপ্রাচ্যে। মানে জীবনের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সময়, সে যখন তার 25 থেকে 40 পর্যন্ত বয়স থাকে, তখন তো কর্মী হিসেবে যায়। এর মধ্যে আপনি একটা কথা খুব দারুণ কথা বলেছেন, যে ব্যাক পেইনের কথা বলেছেন মোটরসাইকেলে, এটাকে আরেক অর্থে কোনো বাইক পেইন, বাইকে চালানোর কারণে যে পেইন হয়। এই ছেলেটা দেখবেন কারণ বাজারে আঙ্কেল যাবেন, তার মানে এর কিন্তু একটা কারখানায় কাজ করার কথা ছিল,
কর্মসংস্থানের ব্যবস্থা কেউ করে নাই, কোথাও থেকে ঋণ নিয়ে একটা মোটরসাইকেল কিনেছে 1.5-2 লাখ টাকা দিয়ে, এবং সারাদিন সে ছুটতে থাকে আরেকটা যদি যাত্রী পাওয়া যায়, আরেকটা যদি যাত্রী পাওয়া যায়, ফলে প্রতি মুহূর্তে তাকে তাড়না করছে যে খাবো কি, চলবো কিভাবে, কিস্তি শোধ দেবো কীভাবে, যে কারণে অ্যাক্সিডেন্টের রেট বেড়ে যাচ্ছে। এবার আপনি খেয়াল করে দেখেছেন যে অ্যাক্সিডেন্টের মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি, এবং এই অ্যাক্সিডেন্ট হয় তরুণরা। এই তরুণ পঙ্গু হয়ে সারা জীবন নিজে সমাজের কাছে বোঝা হয়ে যায়, এবং সমাজের একটা দীর্ঘশ্বাস ছাড়া আর তার কিছুই দেওয়ার থাকে না। সেখানে যেটি বলছিলেন আপনি খানিক আগে, আমাদের ফর্মাল সেক্টরের আমাদের যারা কর্মীরা আছে তাদের কথা বলতে গিয়ে বেতন ভাতার বৈষম্যের কথা বললেন। আমি শেষ করবো আলোচনাটা দিয়ে। ফর্মাল সেক্টর দেখেন, যারা বিশেষ করে আরএমজি খাতে গার্মেন্টস সেক্টরে কাজ করে, সেখানে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে বিশেষ করে নারী শ্রমিকদের বয়স 30-এর কোঠা পার হলে এবং 35 হয়ে গেলে তাকে কিন্তু আর সেই কর্মস্থলে রাখা হয় না। অথচ সে এই কাজ শিখেছে, এই কাজ আমাদেরকে সেবা দিয়েছে, ভ্যালু অ্যাড করেছে, কিন্তু তার বয়স 35 হওয়ার পর এখন কারখানাগুলোতে বলা হয় তোমার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। সেই এনআইডি কার্ড তারা আবার চেক করে দেখে, বয়স 30-35 পর্যন্ত কোনোভাবে চলে, কিন্তু তারপরে কিন্তু তাকে আর চাকরিতে রাখা হয় না। দেখুন কত অমানবিক পরিবেশ, মানে মুনাফা মানুষকে কত অমানবিক করে দেয়। শুধু যে 40 বছরের উপরে গার্মেন্টসে কাজ করে এইরকম নারীর সংখ্যা মাত্র 1%। 1%। তাহলে 40-এর মধ্যেই তারা কর্মক্ষেত্র থেকে চলে আসছে। 1, 2 নম্বর হলো এই শ্রমিকরা কিন্তু গড়ে 3.5 বছরের বেশি কোনো কারখানায় সাধারণত চাকরি করতে পারে না, কারণ 5 বছরের একটা স্ল্যাব আছে। কেউ যদি একটা কারখানায় 5 বছরের বেশি কাজ করে তাহলে কিছু সে সুরক্ষা পায়। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে এমন কায়দা করা হয় যাতে 3.5-4 বছর পরেই সে আর একটা কারখানায় চাকরি যেতে বাধ্য হয়। আচ্ছা, সেরকম একটা পরিস্থিতি আছে। ফলে একদিকে যখন তার দক্ষতার একটা পিক আওয়ারে উঠেছে, সেই সময় তার আর কাজ নেই, কারণ তার শরীরের ফ্লেক্সিবিলিটি কমে গেছে। ইতিমধ্যে তার 2টা সন্তান হয়েছে, শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে গেছে, বডির ফ্লেক্সিবিলিটি কমে গেছে, তার দক্ষতা বেড়েছে, কিন্তু তার চাকরি আর নাই। ঠিক একই অবস্থা শুধু গার্মেন্টস নয়, কর্পোরেট হাউসে দেখুন, একজন কর্মী দক্ষ হয়ে ওঠে, 45 বছর বয়স হয়েছে, তার বেতনটা যখন বেড়েছে তখন তার আর চাকরিটা নাই। ফলে এটা সমস্ত জায়গায় মুনাফার কাছে মনুষ্যত্ব যেন লুপ্ত হয়ে যাচ্ছে। ফলে আমরা এই জন্য বলতে চাই যে প্রত্যেকটা মানুষের একটা জব সিকিউরিটি থাকা দরকার, প্রত্যেকটা মানুষের আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়ার মতন জায়গায় বাংলাদেশে আসা দরকার। বাংলাদেশ যদি মধ্যম আয়ের দেশে যায়, তাহলে শ্রমজীবী মানুষের সুরক্ষা ছাড়া মধ্যম আয়ের দেশে গিয়ে এটা শুধুমাত্র টাকার অঙ্কে আয় বাড়াবে, মানুষের কিন্তু ওই মাথাপিছু আয় থাকবে, কিন্তু পকেট এবং হাতে সেই আয়টা আসবে না। ফলে বৈষম্যটা বাড়িয়ে তুলবে। আমরা মনে করি ইনফর্মাল সেক্টরকে যেমন ফর্মালাইজ করার জায়গায় যেতে হবে, ফর্মাল সেক্টরটাকে সুরক্ষিত করতে হবে, সবচেয়ে বেশি সুরক্ষিত করতে হবে যে শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে। আমরা স্বাধীনতার পরে আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন, এখন সেখানে আমরা $450 বিলিয়ন এসেছি। এই যে দেশের জিডিপি বাড়ালো, সেই মানুষের কি এই দেশে তার কোনো হিস্সা থাকবে না? যারা মাথাপিছু আয় বাড়ায় তাদের আয়টা শুধু কি মাথার উপর দিয়ে চলে যাবে, তাদের হাতে সেটা আসবে না। অথবা দেশের এত উন্নয়নের ছোঁয়া কি আমাদের শ্রমজীবীদের জীবনে আসবে না? ফলে মে দিবস কিন্তু এটাই বলেছিল, বৈষম্য থেকে মুক্তি চাই, আমার শ্রমের ন্যায্য পাওনা চাই, উৎপাদন যা করেছি সেখানে আমি ন্যায্য হিস্সা চাই। হ্যাঁ, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। আপনার অনেক কথাগুলো আসলে আবেগ তৈরি করে ফেলেছে। আমি শ্রমিক এবং শ্রমের মর্যাদার প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে চাই, মুনাফার কাছে যাতে মনুষ্যত্ব বিসর্জন না হয়। আমরা অবশ্যই মনে করি যে আমাদের ফর্মাল ইনফর্মাল সেক্টরে আমাদের যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে, আমাদের কৃষক, কামার কুমার, রিক্সা পোলা, ঠেলাগাড়ি চালক বা চা বিক্রেতা, যে যেখানে রয়েছে কিনা, প্রত্যেকেই কিন্তু আমাদের সুরক্ষিত করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আজকের এই মহান মে দিবস যেটি পালিত হয়ে গেল, এটি ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে আমরা এই মহান মে দিবস পালন করে এসেছি। আমরা আশা করব আমরা শুধু সরকারের নয়, আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি পরিচালনা করি, তাদেরকে মধ্যেও মানবিক মর্যাদা বোধ তৈরি করবার জন্য প্রত্যেকটি কর্মীকে তার নিজের পরিবারের সদস্য হিসেবে তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিতে হবে। তাহলেই কিন্তু আজকে আমরা যদি জাপানের দিকে তাকাই, সেখানে টয়োটা কোম্পানির কোনো কর্মীকে কিন্তু সেখানে তারা মালিকের পক্ষ থেকে ছাঁটাই করা হয় না, তার বেতন ভাতা দিয়ে নিয়ে আন্দোলন করতে হয় না, অথচ টয়োটা কোম্পানি পৃথিবীতে হু হু করে বড় হয়ে যাচ্ছে। আমরা সেই উদাহরণকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন আমরা অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকার নিয়ে, রতন ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা তখন দেখলেন, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।